হ্যালো, ঠিক আছে। হ্যাঁ চিঠি লিখি ও কালকে লিখবো, আজকে আর লিখতে পারবো না। অনেক গান তো একটা একটা করে গাই, যে কটা পারবো গাইব। আহা ও বুঝি জনমের শেষ এই দেখারে দেশের মাটি শেষের প্রণাম নিয় বুঝি জন্মে নিরুদ্দেশে যাত্রী সবাই হিরে ওই আমি নাও ভাসালাম অজানাই জানি না কি ভাগ্যে আসে রে, তুমি প্রাণ খুলে আশিস দিও এই মাটির এই আকাশ বাতাস ও ও হরে তুমি মায়ের মতো করে সোহাগে পরশ বুলায় রে, কত ভালোবাসতে মোরে এই মাটির এই আকাশ বাতাস রে, তুমি মায়ের মতো করে সোহাগে পরশ বোলায় রে, কত ভালোবাসতে মোরে ভাঙন লাগলো বাধা ঘরে সকল হাসি স্বর্গাদপি গরি রে, দিও তোমার প্রীতি অমিয় এই গানটি রসের কবি রসিক সরকারের লেখা, কিন্তু আমার মনে হয় তার জীবনের সবচাইতে দুঃখের গান এই গান। আমার তো তখন জন্ম হয়নি, সেই ৭১ সালের গন্ডগোলের সময় উনি নাকি এই দেশে বর্ডারের এখানে এসে দাঁড়িয়ে দেখেছেন যে রাতের অন্ধকারে জীবনটাকে হাতে করে মা সন্তানকে বুকে নিয়ে দৌড় দিয়েছে। অনেকে সন্তান কান্না করছে ধরা পড়ে যাবে, মুখে এমন করে চাপা দিয়েছে যে সন্তান মারা গেছে। কত মা
ওই সন্তান বুকে করে নিয়ে এসে দেখেছে শুধু কোলবালির জড়িয়ে আছে। সন্তান যে কোন সময় কোন জঙ্গলে পড়ে গেছে মা তা খুঁজে পায়। এই দৃশ্য দেখে আর তিনি চোখের জল ধরে রাখতে পারেন। তাই দেশের মাটিকে প্রণাম দিয়ে তিনি বিদায় নিয়ে চলে এসেছেন। আশা করি এখানে আমরা যারা সবারই ওই একই ঘটনা ঘটেছে। তাই বলছে এটা আসতে, হ্যাঁ, কান্দে পোষা কুকুর বিড়াল রে, ও রে কাঁদে গো বৎস গো হালে, নাম না জানা পাখি পাখি কান্দে রে বসে আমার গাছের ডালে, ও ও রে কান্দে পোষা কুকুর বিড়াল রে, কাঁদে গো বৎস গো হালে, নাম না জানা পাখি পাখি কাঁদে রে বসে আমার গাছের ডালে, পুত্র কাঁদে পিতার কোলে, ও ঝরে পাখির চোখে অশ্রুধার, শেষের বিদায় রইল বন্ধুরে, তোমার গত স্মৃতি ভুলিও একটি ঘটনা আমার শোনা। কোনো একজন ভদ্রলোক মহারাষ্ট্রে যাবে বলে হাওড়া থেকে এক্সপ্রেস ট্রেনে উঠেছে, জেনারেল কম্পার্টমেন্টে, টাকাও নাই যে রিজার্ভেশনে যাবে। আর জেনারেল কম্পার্টমেন্টে তো প্রচন্ড ভিড় হয়, সিট পাইনি। ওই যে যাতায়াত রাস্তা, ওই একজনের পায়ের ধারে বৃদ্ধ মানুষ বসে আছে। গভীর রাত্র, ঘুম ঘুম চোখে কতক্ষণ থাকতে পারে, ঘুমের মতন এসছে। হঠাৎ টের পেল মাথায় কি একটা লেগে কপাল কেটে রক্ত পড়েছে। হঠাৎ দেখতে পাচ্ছে একজন হকার ওই তেলের টিন কেটে সব ওই 12 ভাজা টাজা কি বিক্রি করে, ওই বাক্স নিয়ে যেতে গিয়ে উনি তো বসেছিল, কপালে লেগে কেটে গেছে। ওই বৃদ্ধ ভদ্রলোক বলছে, বাবা রাস্তা দিয়ে যাবে, একটু দেখে যেতে পারো না? ওই ছেলেটি উত্তর দিচ্ছে, আপদ কোথাকারে, একটু সাবধান হয়ে বসতে পারো না? ওই ভদ্রলোক ওর দিকে তাকিয়ে বলছে, বাবা আমি তো তোমাকে কোনো খারাপ কথা বলিনি, তুমি জানো আমার একটা সন্তান ছিল, সে বেঁচে থাকলে আজ তোমার মতন হতো। জানি না সে বেঁচে আছে না কোথায় আছে বলে হাউ হাউ করে কান্না করছে। ওই ছেলেটি ফিরে এসে জিজ্ঞেস করছে, আপনার ছেলের নাম কি? যখন বলেছে, ওই ছেলেটি দেখছে ওর সেই নাম। আপনার নাম কি? যেই বলেছে বাড়ি কোথায় ছিল, বলছে আমি সেই অধম সন্তান, আমি আপনার সন্তান, কিন্তু চিনতে পারিনি আজকে আমি কত বড় অন্যায় করেছি।
দেখুন পিতা পুত্র আত্মীয় স্বজন কে কোথায় আমরা হারিয়ে গেছি আর জীবনে খুঁজে পাবো কিনা তার কোনো ঠিকানা নেই। আজকে দেশভাগ আমাদের সেই জায়গায় নিয়ে গেছে। তাই কবির কলম সত্যকে প্রকাশ করে গানের সুরে মানুষের কাছে তুলে দিয়ে গেছে। বলছে কি কান্না হাসি দোল দোলনা হরে ও রে শেষ হলো পৌষ ফাগুনে পালায়া প্রীতি মাখা দেশে দেশের মাটিরে চিরদিন রইবে স্মৃতির জ্বালা। কান্না হাসি দোল দোলনা রে শেষ হইল পৌষ ফাগুনে পালায়া প্রীতি মাখা দেশে দেশের মাটিরে চিরদিন বইব স্মৃতির জ্বালা। জলে এই বুকে যে ব্যথার জ্বালা ও জ্বালা তুড়াবো কোথায় গেলে সবারে ডাক দিয়েছে রে কিসে রইল পরম পরম প্রিয় এই গান গাইতে গিয়ে মনে পড়ল যে আমাদের তো কত বিপদের হাত থেকে আজকে এই জায়গায় দাঁড়িয়েছি, আরো সামনে যে কত বিপদ আছে আমরা তার বুঝতে পারছি না। কাকাবাবু আছেন, আমাদের দেশ মাটি মান সম্মান অর্থ করি সব বিসর্জন দিয়ে আজকে বিভিন্ন জায়গায় আমরা ভারতবর্ষের প্রায় 18টা স্টেটে আমরা আবার একটু মাথা তুলে দাঁড়াবার চেষ্টা করছি। জানি না কারা রাতের অন্ধকারে দেশটাকে ভাগ করে দিয়ে আমাদেরকে বিদেশি করে দিল, তাদের কি স্বার্থ সিদ্ধি করবার জন্য। আবার আপনারা শুনতে পাচ্ছেন নাগরিকত্বের অনেক ব্যাপার। আমাদের মানুষ জেনেছে ভারতবর্ষ আমার দেশ, ভারতবর্ষে গেলে আবার যে নাগরিকত্ব লাগবে তা খায় না মাথায় দেয়, আমার মানুষ জানতেন। আজকে সেই সমস্যা আবার মাথা চাড়া দিচ্ছে। জানি না আমরা কিংবা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কি দুরবস্থার সামনে দাঁড়িয়ে আছে। শুধু এইটুকু বলতে পারি, আমরা এই যারা আছি সবাই যদি সবার সাথে একসাথে মিলেমিশে সবার সাথে সম্পর্ক রেখে যোগাযোগ করে চলতে পারি, তাহলে একজনের বিপদে আমরা যদি সবাই ঝাঁপিয়ে পড়তে পারি তাহলে আমরা কিন্তু এর থেকে মুক্তি লাভ করতে পারি। আর আমরা যদি ভাগ ভাগ হয়ে থাকি, ওর বিপদ হয়েছে আমার হবে না, যেদিন আমার বিপদ হবে তখন ও আর আমার পাশে দাঁড়াবে না। এই জন্য আপনাদের কাছে করজোড়ে মিনতি, কারণ একদল কৌশলী মানুষ তারা সবসময়ের জন্য সাধারণ মানুষকে বিপদে ফেলবার জন্য পরিকল্পনা করতে থাকে। আর আমাদের মানুষ এত সহজ সরল। যদি সত্যিকারের সাধু মানুষ কোথাও পাওয়া যায় তাহলে এই সাধারণ মানুষের মধ্যে আছে। যাদেরকে আমরা সাধু মনে করি তাদের মধ্যে প্রকৃতপক্ষে সাধুত্ব বেশি খুঁজে পাওয়া যায় না। ওই যে হরিচাঁদ ঠাকুর বলেছে না, বহিরঙ্গ সাধু সাজ ত্যাগ করো, তুমি মনে মনে সাধু হও, সাধুর বেশ করে
সাধু তুমি এটা দেখিও না। কিন্তু আমরা কি করি? আমরা সাধু হই না, সাধুর পোশাক পরে ঘুরে বেড়াই, দেখাই দেখো আমি কত বড় সাধু। আর এই জন্য আমাদের সহজ সরল মানুষ তারা বুঝতে পারে না কে সাধু আর কে অসাধু, কে ধান্দাবাজ আর কে উপকার করতে চায় আমার সমাজ, তা বুঝতে পারে না। তাদের ভুল না, ভুল হচ্ছে কৌশলীদের। তারা কৌশল করে এগুলো করছে, কিন্তু আমাদের সঙ্গবদ্ধ থাকতে হবে। এই জন্য হরিচাঁদ ঠাকুর দল গড়িয়েছিলেন। দল নাই যার বল নাই, এই জন্য আমাদের একসঙ্গে থাকতে চাই। এইটুক নিবেদন আমাদের জানাই, তাহলে মনে হয় এই দিন আমাদের দেখতে হবে। তাই বলছে রসিক বলে সব হারায়ে ভাইরে চলে শিশু দূরে, বাস্তু হারার বুকে বুকের বেদনা শুধু রইল কথার সুরে। ও ও রে রসিক বলে সভারায়ে ভাইরে চলে শিশু দূরে, বাস্তু হারার বুকে বুকের বেদনা শুধু রইল কথার সুরে। প্রকৃতির নয়ন ঝরে শুনে তার মনের কথা, বনে কাঁদে তরুলতারে বলে বন্ধু ফিরে আসিও। গানের ভাব ছেড়ে এবার ভূমিকাতে যাই, বসে বসে শ্রবণ করুন আপনারা সবাই। আমার এইটা কিন্তু ক্লিয়ার নেই, সে আগের কোনটা? হ্যালো, একটুখানি বেসটা কমাও। মোটা মোটা লাগছে খড়ি, একটু গোল ক্লিয়ার করিবে। প্রেসার বেড়ে গেলে একটু কমাইয়ে দেবে। আবার আমি লো প্রেসারের রুগী ভাই গো, আমার কথা নিও। প্রেসার কমে গেলে একটু বাড়াইয়ে দিও। আচ্ছা ভাই, তুমি বাংলা বোঝো তো? বোঝো বোঝো? আচ্ছা ঠিক আছে। কোন ক্লাসে পড়ো? পড়ো না? বিয়ে করিছো? করনি? আমারে বলো, আমি ঘটকালি করে দেবানি। ভালো ছেলে। দুটো প্রশ্নের জবাব হয়ে গেছে, শুনিলেন সবাই। আরো দুটো বাকি আছে, দিয়ে যেতে চাই। না, পূর্ণানন্দ আসল হরি হয়ে গেছে তো, হরিচাঁদ চরিত্র সুধা হয়ে গেছে, সূক্ষ্ম সনাতন ধর্ম। কলিযুগে আসিয়ে যশবন্ত সুখী হয়ে আপনি লিখে দেন, জিজ্ঞেস করলে তো সময় নষ্ট হবে, আমি বলতে থাকি। আমি বানাইনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 20 পয়সা আছে কোথায়?
আমি বলে দিচ্ছি। ঠিক আছে, বা এই গোসাই খুব মানে গভীরের লোক, আপনার প্রণাম জানাই একদম। হরিবল হরিবল। এইরকম পয়েন্ট ধরা লোক খুব কম আছে, অনেকে খালি শোনে কিছু ধরে রাখে না, কিন্তু গোসাই জায়গায় ধরেছি একদম। আপনাকে আরেকবার প্রণাম জানাই। এরকম না ধরলে আমরাও সোজা হই না, আমরাও যা পারি বলে চলে যাই। ঠিক আছে, আছে, ঠিক আছে, বাহ বাহ, ঠিক। তাহলে কি তাহলে আপনার ওইটা আগে বলবো না, আগে যেটা ধরেছি সেটা বলি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ভুলে গেলে হবে। 32 চিহ্নে পরিপূর্ণ পূর্ণ ব্রহ্ম হয়। 32 চিহ্ন দেখেছিল তারক রসনায়। মৃত্যুঞ্জয় গোসাই যখন ওরা কান্দি তাকে নিয়ে গেল, গান শুনিয়া কার কাছে যাহা বলেছিল। তারক গোসাই কবি গান গাইছেন, আর তিনি পূর্ণ সত্তা পূর্ণ ব্রহ্মের ব্যাখ্যা করছিলেন। মৃত্যুঞ্জয় গোসাই অদূরে বসে বসে শুনে মাথা ঝুলাচ্ছিলেন। গান যখন শেষ হয়েছে তারক গোসাইকে ডাক দেয়। তারক গোসাই মৃত্যুঞ্জয় গোসাইয়ের কাছে যখন যায়, বলেছিল, বাবা তুমি যে ব্যাখ্যা করিলে নিজে চোখে দেখেছো কি আছে যে ভূতলে। বাবা তুমি যে ব্যাখ্যা করলে তাকে দেখেছো? বলছে বলো কি সেই মানুষ আছে না? বলে আছে মানে তোমারে আমি দেখাই দেবো, চলো আমার সাথে। যখন এই কথাই ওই যে মৃত্যুঞ্জয় গোসাই কয়, সঙ্গ ধরে তারক গোসাই ওরা কান্দি যায়। যখন এতে ওরা কান্দি গিয়াই উঠিল, চটকা গাছের তলায় ঠাকুর বসিয়া গেছিল। যখন এই ওই সামনে গিয়ে তারক দাঁড়ায়, আড়ামোড়ার ভাবে তখন চিহ্ন যে দেখায়। 32 চিহ্ন যখন এসে দেখতে পেয়েছিল, তারক গোসাই সঙ্গে সঙ্গে চৈতন্য হারালো। আর সহ্য করতে পারেনি। পঞ্চসূক্ষ্ম পঞ্চদীর্ঘ সত্যরুক্ত সনৎনত, এই যে তার যে 32টা চিহ্ন হাতে পায়ে বিভিন্ন জায়গায় দেখে সে অজ্ঞান হয়ে গেল। ওই তেজ ধারণ করবার মতন ক্ষমতা তার। যখন অজ্ঞান হয়ে গেছে, অজ্ঞান হয়ে যখন গিয়েছিল, তাই জ্ঞান ফিরে দেখে তখন ওই তারক গোসাই শান্তি মায়ের কোলে তখন শোয়া বটেই আছে। মৃত্যুঞ্জয় গোসাইকে ডাক দিয়ে যে বলিছে, মৃত্যুঞ্জয় গোসাইকে ডেকে হরিচাঁদ ঠাকুর কি বলছে, এ তুই এই তোতা পাখির শাক কোথায় পেলি, আমার কাছে যে নিয়ে এলিস। এই যে দেখেন সূক্ষ্ম জায়গায় ঘা লাগলে তখন গোসাই চোখে জল চলে আসে। আরে এই তোতা পাখির ছাক কোথা থেকে নিয়ে এলি, এ তো হরি কথা বলবে রে। তারক গোসার জন্ম জয়ন্তী আজকে মনেই আছে, ভাবো। আরো 2-4 কথা তারক গোসাই সম্পর্কে বলিব। একটা কথা বলি আমি, সভ্য সবার ঠাই বসে বসে শ্রবণ করুন আপনারা সবাই। আগে সারা দিন রাত কবি গান হতো গো, তারক গোসাই এক জায়গায় কবি গান করে বসে আছেন সকাল বেলায় উঠানের উপরে। আগে তো আগের দিন রাত 3টায় কবি গান হতো, সারা রাত সারা দিন হতো, পরের দিন সকালবেলায় বেলা উঠে যেত, তারপরে কবি গান শেষ হতো না? ওই রকম এক নাগাড়ে গান গেয়ে দলবল সব ঘরে গিয়ে শুয়ে আছে।
আর তারক গোসাই উঠানে চেয়ারের উপরে বসে রোদের মধ্যে বসে আছেন। আস্তে আস্তে উনি ঘুমিয়ে পড়েছে। সকাল 9টা-10টা বেজে গেছে। বসে শুনুন ভক্ত দল, ওই বাড়িতে যুবতী একটা মেয়ে তখন ছিল। সেই মেয়েটি চিন্তা করে সারা রাত দিন গান করে তারক গোসাই ঘুমিয়ে পড়েছে। তাহার গায়ে একটু সরিষার তেল দেওয়ার ইচ্ছে আমার আছে। গোসাই তো কষ্ট শরীরে ঘুমিয়ে পড়েছে, তো উনি তো আমার বাবার মতো। স্নান করার আগে দেখবেন আমরা সবাই সরিষার তেল মাখি, আগে সবাই মাখতেন। তবে মনে আছে, ভাবো আমি একটু এই সরকার মশাইকে ওই সরিষার তেল গায়ে মাখিয়ে দেব, তারপরে স্নান করবে। ঘুমাচ্ছে, ডাক ডাক। যখন সরিষার তেল হাতে নিয়ে তারক গোসাইকে গিয়ে সরিষার তেল সারা গায়ে দিয়েছে, চতুর্দিকে রটে গেছে। আরে এই তারক গোসাই করে বর্তনা, তোমরা যুবতী মেয়েদের দিয়ে কেউ তৈলমর্দন করবে না। এই ব্যভিচারী, এটা মতুয়াদের মধ্যে মানা। হরিচাঁদ ঠাকুর করেছে বর্ণনা, পরসতী পরপতি, অর্থাৎ যুবতী নারী পুরুষ কাউকে কেউ স্পর্শ করবে না। তাহলে এই তারক গোসাই দেশ বিদেশে কয়, আর আজকে সেই যুবতী মেয়ে দিয়ে নিজের গায়ে তেল মাখায়। ওই খবর নিয়ে তখন ওরা কান্দি গেল বাবা গুরুচাঁদের কাছে, তখন নালিশ করে এলো। যখন নালিশ করে চলে গেছে, আমি বলি সবার ঠাই এ সমস্ত সংবাদ কিন্তু তারকের জানা নাই। তারক গোসাই জানতেন না। তারক গোসাই আগে কবিগান গাইতেন, আর প্রত্যেকদিন ঠাকুর বাড়ির জন্য পার্শ্বিকে করে জরিমানা রাখতেন। যে কয় পালা গান গাইতেন সেই কয় পালার পার্শ্বিকা করে জমা রাখতেন। 8-10 পালা গান গেয়ে যদি একদিন ফাঁকা থাকতো বাড়ি যেতেন, আগে ঠাকুর বাড়িতে গিয়ে ঠাকুরকে দিয়ে তারপরে বাড়ি যেতেন। 8-10 পালা গান গেয়েছে, জরিমানার পয়সা যা হয়েছে ওই দেবার জন্য ওরা গান দিতে গেছে। তারক গোসাই হেঁটে, ঠাকুর বাড়ি তো অনেক উঁচু, আপনারা যারা ওড়াকান্দি গেছেন জানেন, 14-15 হাত 20 হাত জল হয়, মানে 30 ফুট 25-30 ফুট, দোতলা বাড়ির সমান সব বাড়ি ঘর। ওই মাঠ থেকে যখন উপরে উঠতে গেছে, গুরুচাঁদ ঠাকুর গিয়ে সামনে দাঁড়িয়ে বলছে, এ তারক, তোরে করি মানা, তুই এই ওড়াকান্দি ঠাকুর বাড়িতে আর উঠবি না। তারক গোসাই অবাক হয়ে গেছে, বলছে বাবা, বলছে তুই আমাকে বাবাও বলবি না, বড় গোসাই হয়ে গেছিস না, যা যা। বলছে বাবা যাবো তো, তোমার কথার অবাধ্য তো হব না, কিন্তু আমার অন্যায় কি, দোষ কি, এইটা তুমি বলবা না। কথা নাও, আমার দোষ কি সেইটা একটু জানাও, তাহলে আমি বুঝতে পারবো যে এই কাজ আর করবো না। বলছে কেন? তুই বলিস আমার বাবার ধর্মে কোনো ব্যভিচারী নাই, ওই গোসাইগিরি করবে আর যুবতী বউদের দিয়ে তেল মালিশ করাবে, এটা তুই বলিস তো? বলছে হ্যাঁ, ঠাকুরের তো তাই ধর্ম। বলছে ও পরকে নির্দেশ দেবে আর নিজে মানবে না। এই তুই অমুক দিন গান গেয়ে অমুকের বাড়িতে ছিলি, সেই বাড়ির মেয়েটা তোকে তেল মাখিয়ে দেয়নি? তাহলে দাঁত নিজের শরীরে যদি থাকে আর সে যদি দাঁতের মলম বিক্রি করে, তার ওষুধ কেউ কেনে? নিজে ব্যভিচারী করে লোককে জ্ঞান দিলে পরে কেউ তো মানবে না। আজ থেকে ঠাকুর বাড়ি আর আসিবি না, আর ঠাকুর বাড়ি আসবি না। বলছে বাবা সে তো বুঝলাম, কিন্তু পাপ করলে তো তার প্রায়শ্চিত্ত আছে। তা তুমি বলো আমার এই দোষ কি করে কাটবে, কোন প্রায়শ্চিত্ত করলে হবে? বলছে ও আবার প্রায়শ্চিত্ত চাও?
এই 22খানা বাজারে গিয়ে নিজে ঢোল পিটিয়ে বলতে পারবি তুই এই কুকর্ম করেছিস? নিজের কুকর্মের কথা তুই গিয়ে বাজারে বাজারে হাজারে হাজারে মানুষ আসবে তাদের সামনে বলতে পারবি যে হরিচাঁদ ঠাকুরের বাজারে ব্যভিচারী নাই, আমি তার কথা বলি কিন্তু আমি ব্যভিচারী করেছি, তারক গোসাই বলতে পারবি? বলছে পারবো বাবা, তাতে যদি আমার প্রায়শ্চিত্ত হয়, আমি যদি ওইটা করে তোমার চরণে আবার আস্থায় পাই, ঠাকুর বাড়ি আসতে পারি, আমি তাই করব। তারক গোসাই বাড়ি চলে গেল। একটা তেলের টিন কেটে ঢোল বানালো। আগে ছিল না, জের পিটিয়ে গিয়ে গ্রামে মাইক তো ছিল না, ওইটা বাড়ি দিলে লোকে শুনতো আজকে অমুক জায়গায় অমুক কিছু আছে, এইভাবে ঢেরা পেটানো বলতো। ওই তেলের টিন কেটে নিয়ে আর একটা লাঠি নিয়ে বাজারে যখন এরকম রাস্তা দিয়ে ঢোকে ওখানে বসে বাড়ি দিত। এই শোনো শোনো, তোমরা আমাকে চেনো? বলছে চিনবো না কেন, আপনি তারক গোসাই, কবি গান করেন। বলছে জানো কি বলবো, তোমাদের কাছাকাছি আমি মহান্যায় করেছি। মতুয়া ধর্মের ভিতরে নারীদের দিয়ে তেল মাখামাখি নাই, আমি করেছি তাই। কথা নেবে? তোমরা আমাকে মাফ করে দেবে? তোমরা যদি মাফ করে দাও তাহলে বাবা গুরুচাঁদ আমাকে মাফ করে দেবে, আমাকে আবার ওলাকান্দি ঠাকুর বাড়ি যেতে দেবে। এইভাবে গিয়ে যখন 22 বাজারে 22 দিন ধরে প্রচার করেছিল, ওই কথা শুনিয়া সবাই বলে কত ভালো। সবাই বলছে বাহ বাবা, কত ভালো মানুষ হলে তবে নিজের দোষের কথা বলে। আমরা সাধারণ মানুষ যারা নিজের দোষের কথা বলতে চাই না, তারা পরের দোষ ধরি আর নিজের দোষটাকে গোপন করি। আমি কত সাধু তাই প্রচার করি। এই যে কথাটা, এটা কি? এর ভিতরে চরম শিক্ষা দেওয়া আছে। মানুষ ভাবে যে না, নিজের দোষ লুকিয়ে মহত্ব প্রকাশ করলে সে ভালো হয়। আসলে তা না, দোষ কোনোদিন লুকিয়ে রাখা যায় না, একদিন না একদিন প্রকাশ পায়। যাকে ভালোবাসে যখন যদি সে বুঝতে পারে না লোকটা খারাপ, তখন তাকে তার চাইতে বেশি ঘৃণা করে। ওই জন্য বলছে যে পরের দোষ না ধরে নিজের দোষ ধরতে পারে সে হচ্ছে মহৎ এই চরাচরে। সবাই বলছে ভালো ভালো, তারক গোসাইয়ের মতন মানুষ হয় যে নিজের দোষ মানুষের কাছে কয়। তুমি যাও ওলাকান্দি, আমরাও সবাই মিলে যাব, বাবা গুরুচাঁদের চরণে ধরে বলবো তুমি কথা ধরো, তারকের ভুল হয়ে গেছে, বাবা ক্ষমা করো। 22 বাজারে ঢোল পিটিয়ে বলে বলে তারপরে ওলাকান্দিতে গিয়ে ওই যেখানে দাঁড়িয়ে গুরুচাঁদ বলেছিল ওর উপরে উঠবি না, ওইখানে দাঁড়িয়ে আছে। গুরুচাঁদ ঠাকুর হেঁটে গিয়ে বলছে বাবা আয়। তারক গোসাইকে বলছে, তারক গোসাই করে বর্ণনা, না তুমি তো মানা করেছো, আমি যাব না। বলছে না, তারপর তুই তো বিধান চাইলি, এখন আয়। বলছে না আমি যাব না। বলছে কেন আসবি না? বলছে আচ্ছা, সেই দিন গান গেয়ে ওই উঠোনে চেয়ারের উপরে বসেছিলাম, আমি কোথায় ছিলাম তুমি জানো না? কেউ না জানে, তুমি তো জানো। তাহলে তুমি যখন জানো আমি কোথায় ছিলাম বলো। বলছে তুই কোথায় ছিলি? তুই তো আমার কোলের উপরে ছিলি। বলছে আমি যদি তোমার কোলে থাকি তাহলে আমাকে সাজা দিলে কারণটা কি? বলছে তারক রে, তোকে দিয়ে জগৎবাসীকে জানিয়ে দিলাম তাই, আমার বাবার ধর্মের মধ্যে কোনো ব্যভিচারী নাই। কি বলবো তোর ধারে, সে যদি তারক গোসাইও করে তবু গুরুচাঁদ তাকে সাজা দিতে পারে। কি মহান দর্শন! তারক গোসাইও যদি ভুল করে তাকেও গুরুচাঁদ সাজা দিতে পারে, তাহলে সাধারণ ভক্তরা আর কোনোদিন সাহস পাবে না এই ব্যভিচারী করে। তাহলে একজনকে দিয়ে জগৎকে শিক্ষা দিল, এই হচ্ছে তারক। আমরা হলে কি বলতাম, তুমি যখন জানো তাহলে সাজা দিলে কেন? বলছে না, তুমি যখন বলে ফেলেছো তখন তোমার কথা আমি রাখবো।
তাহলে তার কতটা বিশ্বাস ছিল যে বাবা গুরুচাঁদ আমাকে অন্যায়ভাবে কিছু বলতে পারে না। যার উপরে জগতের ভার দিয়ে চলে গেছে আমার হরিচাঁদ ঠাকুর, সে কি সাধারণ মানুষ না। তারক গোসাইয়ের আরো অনেক ঘটনা আছে, জানেন যে সবাই। আর একটা জ্যান্ত ঘটনা বলবো সবার ঠাই। আমরা সেই যে চালনায় গানে গেছিলাম, চালনা তারক গোসাইয়ের স্থাপিত মন্দির, ওনার সেই নিশান, সেই ছোটা সৌভাগ্য হয়েছিল দেখে এসেছি আমি আর সজল। এই টিম নিয়েই গেছিলাম বাংলাদেশে করোনার আগের বছর। চালনা আসরে যেখানে প্রচন্ড মশা, আসরটা কত বড় হবে, অন্তত কম করে 50 বিঘে জায়গা নিয়ে, বাংলাদেশি বিঘা, এখানকার ডবল 66 শতকে 1 বিঘা, আমাদের তো এখানে 33 শতকে না, এইরকম। কাকু তো চেনে, সেই তারক গোসাই চালনা আসরে এত মশাই কামড়ায় যে কোনো ভক্তরা বসে থাকতে পারে না। তারক গোসাইকে সবাই বলেছিলেন, রসরাজ তারক, আপনি তো হরিচাঁদ ঠাকুরের আশীর্বাদ পেয়েছেন, বাবা গুরুচাঁদের কোলে বসেছেন, তে কিছু একটা ব্যবস্থা করে। বলেছিল এরপরে এখানে যতদিন কবিগান হবে, যতক্ষণ কবিগান হবে, সেই কবিগানের আসরে কোনো ভক্তকে একটা মশা কামড়াবে না। আমি আবার একটু যুক্তিবাদী মানুষ, আমি তো বিশ্বাস করি না। আমি এই দলের সবাইকে বলেছিলাম যে আজকে পরীক্ষা হয়ে যাবে যে সত্যি সত্যি মশায় কামড়ায় কিনা। আমাদের যে ঘরের মধ্যে থাকতে দিয়েছে, দিনের বেলায় মশারি টাঙিয়ে ভাত খাওয়ার মতন পরিস্থিতি, কিন্তু সত্যি সত্যি আসরে প্রায় 25,000-30,000 লোক। দুপুর 2টায় গান হয়েছে, আর গান শুরু হয়েছে, আর রাত 2:30 বেজে গেছে, তখনও 10,000-এর উপরে লোক বসে আছে। মশা চতুর্দিক দিয়ে ওড়ে, কিন্তু একটা মশাও কামড় দেয়নি এদের কারোর শরীরে। আমি সেদিন প্রমাণ পেয়েছি যে সত্যি সত্যি সাধুর মুখের কথাই কি হতে পারে। তাহলে যে অসাধুর বাজারে চলাফেরা করে সে বুঝতে পারবে। সেই মন্দিরে গান গাওয়ার সুযোগ পেয়েছি, নিবেদন জানাই। এইবার আমি জবাবের মধ্যে প্রবেশ করতে চাই। তাহলে বলতে বলতে ভুলে গেছি কি প্রশ্ন। ও, সূক্ষ্ম সনাতন। কলিযুগে আসিয়ে যশবন্ত শুরু হয়ে জন্ম নিল সফলা নাগরী। জানাইতে কি গুড়গম্য সূক্ষ্ম সনাতন ধর্ম এ জগৎ ভরি। তাহলে আমাদের তো ধর্ম সনাতন, তাহলে সূক্ষ্ম বললেন কি কারণ? কারণ কি? এই ভারতবর্ষের মূল ধর্ম কি? সনাতন ধর্ম। আর্য পূর্ব ভারতবর্ষ যারা পড়াশোনা করেছেন তারা জানেন, সেই সিন্ধু সভ্যতা, হরপ্পা মহেঞ্জোদারো যে খনন কার্য হয়েছে, সেখানকার যে সংস্কৃতি সেটা হচ্ছে সিন্ধু মানে সনাতন ধর্মের সংস্কৃতি। সেটা মাতৃতান্ত্রিক ছিল। ভারতবর্ষ মাতৃতান্ত্রিক, যেখানে মায়েরা ছিলেন সংসারের প্রধান, পুরুষরা। কিন্তু এই আর্য সংস্কৃতির মধ্যে দিয়ে সেই মায়েদেরকে পিছনে ফেলে তাদেরকে দাবিয়ে রেখে পুরুষরা প্রধান হয়ে গেছে। তাই পুরুষরা বহু বিবাহ করতে পারবে, কিন্তু মায়েরা পারবে না। এই যে সংস্কৃতি, তাহলে আমাদের যে সেই সনাতন ধর্মের মূল যে স্তম্ভ, সাম্য, শান্তি, শ্রদ্ধা, শৃঙ্খলা, ভেদাভেদ তাহার মধ্যে কোনো কিছু নাই। এই জগতে সমান সমান সকলে যে পায়, নারী পুরুষ একে অপরের পরিপূরক। আমি বলি তোমার ধারে সেইগুলোকে সরিয়ে অন্য ব্যবস্থা করে,
সেই যে সাম্য, সেই সনাতন ধর্মের নিয়ম নীতি সরিয়ে ভেদাভেদ তৈরি করে মানুষের মধ্যে আজকে বিভিন্ন রকমের ভেদাভেদ তৈরি করে দিয়েছে। তাই আজকে মানুষের মধ্যে মানুষের কোনো মিল নেই। একজন মানুষকে শুয়ে দিলে একজনের জাত চলে যায়, একজনের হাতের জল আর একজনে খেতে পারে না, আর একজনকে জাত বলে পিটিয়ে মারে। এই যে ভেদাভেদ, এটা সনাতন ধর্মের মধ্যে ছিল না। সেই সূক্ষ্ম, সেই সনাতনের যে সূক্ষ্ম জিনিসগুলি আমার হরিচাঁদ ঠাকুর যিনি পুনরায় এসে প্রতিষ্ঠা কিন্তু করে গেলেন তিনি। ওই ভেদাভেদ সব দূরে রেখে গো সব মানুষ যাতে একসঙ্গে মিলতে মিশতে পারে, কোন রকম ভেদাভেদ থাকবে না তাদেরও ভেতরে। এই ভারতবর্ষে অনেক মন্দির আছে, সেখানে সবাই যেতে পারে না। আবার অনেক গুরুদেব আছে, দীক্ষা দিয়ে পয়সা নেবে কিন্তু তার হাতের জল খাবে না, রান্না করে দিলে খাবে না, আছে না? মতুয়াদের মধ্যে আছে সমস্ত? নেই। মতুয়া গোসাই পাগল, সবার বাড়ি যেতে পারে, সবার হাতের খেতে পারে। তারা বলে ও অদীক্ষিত, তোর হাতের জল কুকুরের প্রস্রাবের সমান, বলে বলে না। আবার একদল আছে নিজের মা যদি রান্না করে দেয় তাও খেতে পারে। আবার একদল আছে বিয়ে করা বউ দিয়ে ভজন হবে না, পরের বিধবা নিয়ে সাধন ভজন হবে। এই যে ব্যভিচার, এই যে কুয়াচার, এগুলোকে ভেঙে দিয়ে একদম সুন্দর মা বাবা, স্ত্রী, পুত্র, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সকলে মিলে মিশে একসঙ্গে থাকিবে, একে অপরকে সবাই দেখবেন, সম্মানও জানাবে। সম্মান সম্প্রীতি হচ্ছে মহাধর্ম গো। আমি তোমার জানাই, এতদিন ধরে ভারতবর্ষে ছিল না যে ভাই। ও তুমি তো আচার্য, এই তোমাদের যা কুকার্য ওইটাই হচ্ছে আর্য। ওনাদের মধ্যে ওরা বলবে, মানুষরা বলবে ধরো ধৈর্য, কিন্তু নিজেদের মধ্যে নাই। জ্ঞান দেবে অনেক বড় বড় সাধক আছে, আমি নাম ধরে বলতে পারি কিন্তু বলবো না, ওদের কথা বলতে আমার ভালো লাগে। এই জন্য কি বলছে হরিচাঁদ ঠাকুর, নরাকারে ধরা পড়ে যতজন আছে এক জাতি বলে মান্য পাবে মোর কাছে। ওই বর্ণভেদ আজকে এর জন্য আমাদের মধ্যে এত বিচ্ছেদ। একজন মানুষ আর একজন মানুষকে বুকে নিতে পারে না। কিন্তু আজকে কি হচ্ছে, বাজারে যান, এই যে সবজিটা কিনে খান, সবজি তৈরি কারা করে? এরাই করে। ওনারা গঙ্গা জল ছিটা দিয়ে তারপরে পবিত্র বানাইয়ে খাবে, বোঝেন? তা গঙ্গা জল ছিটা দিয়ে একটা বেগুন তৈরি করে খেতে পারো না? কে মানা করে? সে বানায় নাই। এই যে ভেদাভেদ মানুষের মধ্যে বিচ্ছেদ, আমার ঠাকুর ঘুষাইয়ে দিল, মহামানবের মহামিলন জগতে ঘটালো। এই যে সূক্ষ্ম সনাতন ধর্ম গো, আমি তোমার কাছে বলি, বেদের বিধান সব কিছু দিলেন জলাঞ্জলি। মহামিলন ঘটিয়েছিল বলি তোমার ধারে, যে কয়েকটা প্রশ্ন সেজন আমাকে যে করে, সকল জবাব দিলাম আমি সভ্য সবার ঠাই, একটারও জবাব দিতে বাকি রাখি নাই। ইহার পরে আচার্য মশাই সভাতে আসিবে, তাহার ভাবের ভাবনা সে খুলিয়া বলিবে। বলতে গিয়ে যদি আমার ভুল ত্রুটি হয়, ক্ষমা চেয়ে যাচ্ছি আমি এসব সবাই। ইহার পরে মনে মনে আসে আমার ভাবো, তাহার কথা শুনে আবার জবাব দিয়ে যাব। তবে শোনেন, আমার এই মা একটা মহাসংকীর্তন গিয়ে শোনাবেন। আজকে তারক গোসাইয়ের জন্ম জয়ন্তী হচ্ছে তো, তাই মহাসংকীর্তন একটা না গাইলে হবে না। আর তারপরে আবার আমার কৃষ্ণ ভাই আছে,
ও একটা গান শোনাবে, তারপরে আবার হরি আচার্য আর আমি তো বান্দা গরু আপনাদের, আমরা তো আসিই আছি। ঠিক আছে, তাহলে মা একটা মহাসংকীর্তন, হ্যালো, একটা মহাসংকীর্তন শোনাক, তারপরে ভাই একটা গান করুক, তারপরে হরি আচার্য আসুক, তারপরে আবার আমি আসি। আপনারা থাকবেন তো নাকি? এই যে মাঝখানে শুয়ে পড়েছে ব্যাপারটা কি? ও আমি জানতাম যে যতই আসুক শুয়ে পড়বেই, কারণ আগের দিন সারা রাত জেগেছে, তারপরে বাড়িতে কাজকর্ম আছে, এই জায়গায় এসে জায়গা ওদের বালিশ দেন একটা করে, তাহলে একটু ঘুমোতে সুবিধা হবে। কর্তৃপক্ষের কাছে আমি আবেদন করি, আর আপনাদের সবার কাছে নিবেদন, কালকে 4টের সময় আসবেন, কালকে সকাল সকাল গান শুরু করব। সম্ভব না আরম্ভ হলে সম্ভব হয়ে যাবে এখানে, ঠিক আছে? 5টার মধ্যে আসতেই হবে, না আসলে গান শোনা লাগবে না, ঠিক আছে? কারণ হচ্ছে কালকে এত রাত্রে গান শুরু করলে হবে না, কালকে আমরা 12টার মধ্যে গান শেষ করে দেব, তারপরে বাড়ি চলে যাব, আমাদের ট্রেন পরের দিন সকালবেলায়। নমস্কার। তবে আর ভিন্ন কথা বলবো না, এইখানে তো ছেড়ে দেবো কাব্য আলোচনা। বহুভাবে বহু কথা বলতে গেলে পরে হয়তো বা দোস্তি হয়ে যেতে পারে। এই দিকে তোমার ত্রিজাতি আমি সবার চরণে জানাই প্রণতি, এই বিশেষ আমার গুরু জানাবে সবার চরণ করে বলুন, এইখানে আমার মতন দিলাম সঙ্গ করি। জয় জয় শান্তি হরিচাঁদ গুরুচাঁদ মাতা পিতা প্রেমানন্দে বলুন হরি হরি, হরি বল, জয় তারক।